করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯৮ জন। ২৫ মে চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু। ঈদ শেষে গাদাগাদি করে রাজধানীতে ফিরছে মানুষ। দূরপাল্লার অর্ধশতাধিক বাস আটক, ফেরিতে উপচে পড়া ভিড়। মৃত্যু হত্যা মামলায় জবানবন্দি দেননি সাবেক এসপি বাবুল আক্তার। রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে। খুলনায় কোয়ারেন্টিনে ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের পর এএসআই কারাগারে। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি গোলাম প্রিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। 3 দিন ধরে কমার পর দেশে আবার করোনায় মৃত্যু 30 ছাড়ালো। ঈদের ছুটি শেষে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। একদিনে করোনা শনাক্ত হয়েছে 698 জনের, আর 32 মৃত্যুতে দেশে করোনায় মোট প্রাণহানি 12,181। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 466টি ল্যাবে 10,347 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 698 জনের। শনাক্তের হার 6.75%, যা আগের দিনের চেয়ে সামান্য বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্ত 7,80,857 জন। করোনায় 24 ঘন্টায় মৃত 32 জনের মধ্যে পুরুষ 23 এবং নারী 9 জন। তাদের মধ্যে 17 জনের বয়স 60 বছরের ঊর্ধ্বে। ঈদ উপলক্ষে ঢাকা থেকে সারা দেশের মানুষ ভ্রমণ করায় করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। তাই স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রতিটি এলাকায় আলাদা নজরদারি এবং মানুষের অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশের সকল গ্রামে আমাদের নজরদারি বাড়াতে হবে। আগামী 7 দিন, 10 দিন, 14 দিন যে জায়গায় এরা গিয়েছেন সেখানে কোনো সংক্রমণের উদ্ভব ঘটেছে কিনা, কোনো প্রাদুর্ভাব ঘটেছে কিনা, সেটা যদি হয় দ্রুত তাদেরকে শনাক্ত করে তাদেরকে যদি আমরা বিচ্ছিন্ন করে ফেলতে পারি, তাহলে ওই এলাকাগুলোতে এটা ছড়াবে না। এদিকে দেশে মোট সুস্থ হয়েছেন আরও 1058 জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 7,23,094 জনে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 25 মে থেকে চীনের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম প্রয়োগ করা হবে 1000 মেডিকেল শিক্ষার্থীর উপর। তাদের 10 দিন পর্যবেক্ষণ করে বাকি টিকা দেওয়া হবে। বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাদ পড়া পুলিশ সদস্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা এই টিকা পাবেন। চীনের করোনা টিকা সিনোফার্মকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশেও। 25 মে থেকে শুরু হবে চীনের টিকার পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল ও মুগদা মেডিকেলের 1000 শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে। টিকা ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা প্রাথমিকভাবে ঢাকাতে এটা শুরু করার সুযোগ আছে, যেহেতু ভ্যাকসিনটা আমাদের হাতে চলে এসছে। আমরা এর আগের বারও প্রথমে আমরা ভ্যাকসিন কিছু মানুষকে দিয়ে আমরা একটা অবজারভেশনে রেখেছি বা দেখেছি, তারপরে পরবর্তীতে আমরা সারা দেশব্যাপী একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ হয়েছে। তিনি আরও জানান, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আইএইচটি ও ম্যাটসের 1,10,000 শিক্ষার্থী, পুলিশ সদস্য ও মেগা প্রকল্পের কর্মকর্তারা পাবেন এই টিকা। এছাড়া এদেশে থাকা চীনের 15,000 নাগরিকও এই টিকা পাচ্ছেন। কারণ আমাদের মেডিকেল কলেজের দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হোস্টেলেও আসতে পারতেছেন এবং টিকার কার্যক্রমে আওতায় না আনলে এই মেডিকেল কলেজগুলি চালু করা সম্ভব হচ্ছে না। আমরা সবাই জানি যে মেডিকেল কলেজে যে একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ হয়েছে। তিনি আরও জানান, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আইএইচটি ও ম্যাটসের 1,10,000 শিক্ষার্থী, পুলিশ সদস্য ও মেগা প্রকল্পের কর্মকর্তারা পাবেন এই টিকা। এছাড়া এদেশে থাকা চীনের 15,000 নাগরিকও এই টিকা পাচ্ছেন। কারণ আমাদের মেডিকেল কলেজের দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হোস্টেলেও আসতে পারতেছেন এবং টিকার কার্যক্রমে আওতায় না আনলে এই মেডিকেল কলেজগুলি চালু করা সম্ভব হচ্ছে না। আমরা সবাই জানি যে মেডিকেল কলেজে যে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদেরকে পড়ালেখার পাশাপাশি নিয়মিত রোগীদের পাশেও
শিক্ষার জন্য যেতে হয় এবং সেবার জন্য যেতে হয়। প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা 1 মাসের মধ্যে পাবেন দ্বিতীয় ডোজ। টিকা নিতে হলে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের টিকা নেওয়া ছাড়া সে দেশে ফিরতে পারছেন না। সিনোফার্মের এই টিকা তারা পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সতর্কবার্তার পরও করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি মাথায় নিয়েই স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে গাদাগাদি করে ঢাকা ফিরছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন না থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশায় করে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফিরতি যাত্রায় উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব সহ প্রায় সব স্বাস্থ্যবিধি। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল দক্ষিণাঞ্চলের অন্তত 21 জেলার মানুষের রাজধানীতে প্রবেশের মূল পয়েন্ট এটি। দিন কয়েক আগে এই রুট দিয়েই ঘরে ফিরেছিল ঈদে ঘরমুখো মানুষ। এবার ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকার কথা থাকলেও অনেক জায়গায় চলছে দূরপাল্লার বাস। তবে সেগুলোর উপর ভরসা না করে সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, ট্রাক, মিনি ট্রাক সহ বিভিন্ন ছোট ও হালকা যানবাহনে করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। গাজীপুর চৌরাস্তায় আসলাম, আসলাম লেগুনা দিয়ে, অনেক কষ্টে আসলাম। স্বাস্থ্যবিধি আমি মানতে পারি নাই, সেটা আমাকে ডাবল সিটে ডাবল পার্সন আসতে হয়েছে। বাসে করে আসলাম, বগুড়াতে গাড়ি আটকে দিয়েছিল, ভোর 4টা বন্ধ ওখানে ছিলাম। ওখান থেকে তারপরে আসলাম হলো গাজীপুরে। গাজীপুর থেকে আবার একটা বাসে করে আমিনবাজার পর্যন্ত আসলাম। বাড়ি যাওয়ার সময়ের মতো ফেরার সময়ও অনেকেই মানেনি করোনা স্বাস্থ্যবিধি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে রাজধানীতে ফিরতে গিয়ে অনেকেই গুনেছেন কয়েক গুণ বেশি ভাড়া। জয়পুরের থেকে 400 টাকা, 450 টাকা ভাড়া, সেখানে 1500 টাকা ভাড়া দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। টাকা পয়সার যাচ্ছে, ভোগান্তি করতেছি। আর কি বলবার, বলার কিছু নাই। 1 মাসের মধ্যে যেমন যা কামাই তার ডবল জায়গার গাড়ি বাড়াই। এদিকে চরম ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা ঠেকানো না গেলেও ফিরতি যাত্রা কিভাবে বিলম্বিত করা যায় সেই পথ খোঁজার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা না মেনে চলাচল করায় গাজীপুরে অর্ধশতাধিক দূরপাল্লার বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। রোববার রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাসগুলো আটক করা হয়। কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার বাস চলাচল করা বন্ধ করতে এসব অভিযান চালায় পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বাস আটক করা হয়। এসব বাসের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে মহাসড়কে কোনোভাবেই আন্তজেলা বাস চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। আমরা মামলা দিচ্ছি এবং এরা মামলা দেওয়ার পরে এরা প্রেসিডেন্ট নামা দিয়ে তারা উত্তরবঙ্গে চলে গেছে। এরা আর আসবে না বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা কোনো অবস্থাতেই কোনো আন্তজেলা বাস হাইওয়েতে চলাচল করতে দেব না, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আজও সকাল থেকে ফেরিঘাটগুলোতে ঢাকামুখী মানুষের চাপ। ফেরিতে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ না থাকায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। আছে বাড়তি ভাড়া গোনা, বিভিন্ন যানবাহন ভেঙে ভেঙে আসার ভোগান্তি। এসব কিছু মেনেই কর্মস্থলে ফিরছেন তারা। এদিকে ঈদে যারা রাজধানী ছাড়েননি, লকডাউন বাড়ায় তাদের অনেকে ছুটছেন গ্রামের বাড়ি। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও করোনা সংক্রমণের ঝুঁকি ভোগান্তি তুচ্ছ করে ঈদে যারা গ্রামে গিয়েছিলেন, একই ঝুঁকি ভোগান্তি মাথায় নিয়ে আবার ফিরছেন কর্মস্থলে। আগের দিনের মতো আজও ভোর থেকে ঢাকামুখী মানুষের চাপ দৌলতদিয়া ফেরিঘাটে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য মানুষ ঈদের ছুটি কাটিয়ে ফিরছেন ঢাকায়। ছোট যানবাহনে ভেঙে ভেঙে আসছেন ঘাটে। এরপর ঘাটে ফেরি ভিড়লেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে গাদাগাদি করে উঠে পড়ছেন। স্বাস্থ্যবিধি কোনো মানার কোনো নেই, সিস্টেম নাই, মানে সবাই হজালে উঠছে। ঠিক আছে, এর থেকে লকডাউন খুলে দেওয়া ভালো ছিল। এখন ভোগান তো তার কিছু করার নেই, এখন তো যাইতে হইব, আমাদের চাকরি বাঁচাইতে হলে যাইতে হইব। একই অবস্থা মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে। চাপ সামলাতে ফেরি পারাপারে যাত্রীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই নৌপথে সব ফেরি চলাচল করলেও চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ভেঙে ভেঙে আসা লাগছে, আর হচ্ছে ভাড়া তো অত্যাধিক বেশি। আমরা যদি ফেরিতে 2000, 3000, 5000 লোক একসাথে যেতে পারি, তাহলে আমাদের গাড়ি ঘোড়া চললে, দূরপাল্লার যানবাহন চললে, এক সিট ফাঁকা রেখে চললে আমাদের সমস্যা কোথায়? এদিকে লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ায় ঈদে বাড়ি না যাওয়া অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। এজন্য শিমুলিয়া ফেরিঘাটেও রয়েছে মানুষের চাপ। ঈদের
আগে যাইনি এই জন্য ভিড় বেশি, এখন পরবর্তীতে গেলাম একটা ডিলেটালা যাওয়া যাবে, কিন্তু যাওয়াই দেখি যে অনেক ভোগান্তি। স্বাস্থ্যবিধি বলতে যে 6 ফিট দূরত্বে এটা সম্ভব হচ্ছে না, তবে প্রত্যেককে আমরা মাস্ক ব্যবহার করার জন্য আমরা করতেছি, প্রত্যেকে মাস্ক ব্যবহার করতেছি। ফেরিতে উঠতে না পেরে অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে চেপে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতার অর্জন যাতে ব্যর্থ না হয় সে কারণেই অনেক বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৎকালীন সরকার তার দেশে ফেরা ঠেকাতে নানা ষড়যন্ত্র করেছিল। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, খুনি এবং যুদ্ধাপরাধী যাদের বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন তারা তখন ক্ষমতায় ছিল। দেশে আসা ঠেকাতে তাদের ষড়যন্ত্র ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে ফেরার পরও নানা ঝড়ঝাপটা মোকাবিলা করতে হয়েছে। এ সময় জনগণের শক্তি সঙ্গে ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের ভালোবাসার শক্তি সঙ্গে ছিল বলেই আজ দেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর ইতিহাস মুছে ফেলা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কোনোদিন আর ইতিহাস পরিবর্তন করতে পারবে না। ঝড়ঝাপটা পার হতে হয়েছে তো কোনো সন্দেহ নাই, তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। সেদিন 60 মাইল বেগে ঝড় হচ্ছিল, তখন আমি ট্রাকে, আর হাজার হাজার মানুষ রাস্তায়। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে জাতির পিতার পরিবারের সদস্যরা পাবেন এসএসএফ-এর নিরাপত্তা। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশিদের যুক্ত করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজের 40টি হোস্টেল সংস্কার হয়েছে বলেও জানান ক্যাবিনেট সচিব। স্কুল কলেজ খোলার বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সবারই একটাই বক্তব্য যে আগে তো কমপ্লাই করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব যদি কমফোর্টেবল হয়। ভ্যাকসিন আসতেছে, ভ্যাকসিনেট আমরা যদি ইউনিভার্সিটি বা কলেজের ছেলেদেরকে ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি, তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল বা কলেজ খুলে দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এমন বিধান রেখে নিরাপত্তা বাহিনী আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 কন্যা, তাদের সন্তানাদি এবং ক্ষেত্রমতো উক্ত সন্তানাদির স্বামী বা স্ত্রী তাদের সন্তানাদি সংযুক্ত হয়েছে। এসএসএফের একটা হলো স্পেশাল আইন, তো জাতির পিতার ওইখানে আছে, ওইটার সাথে সামঞ্জস্য করে এসএসএফের আইনের মধ্যেও আপনার ইনক্লুড করে দেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদ সভায় পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় আদালতে প্রায় 4 ঘন্টা অবস্থান করেও শেষ পর্যন্ত 164 ধারায় জবানবন্দি দেননি সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 5 দিনের রিমান্ড শেষে সোমবার বেলা 11টার দিকে বাবুল আক্তারকে জবানবন্দির জন্য চট্টগ্রাম 3য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে উপস্থাপন করে পিবিআই। সেখানে তিনি বিচারকের কাছে জবানবন্দি দেবেন না বলে জানান। চট্টগ্রাম আদালতের এডিসি প্রসিকিউশন মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, 5 দিনের রিমান্ড শেষে বাবুল আক্তার বলেছিলেন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এজন্য তাকে আদালতে উপস্থাপন করলেও নতুন করে রিমান্ড আবেদন করেনি তদন্ত কর্মকর্তা। এদিকে গেল 5 দিনের রিমান্ডে হত্যাকাণ্ডের টাকা সরবরাহ, কিলিংয়ের মিশনের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ, স্ত্রীর সাথে বনিবনা না হওয়া সহ নানা বিষয়ে স্বীকার করেছেন বাবুল। ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক জবানবন্দির জন্য আবেদন দেওয়া হয়েছিল, উনি ডিক্লাইন করেছেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
খুলনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আনোয়ার জানান, গতরাতে ভুক্তভোগী ওই নারী খুলনা সদর থানায় মামলা করেন। এরপর রাতেই পুলিশের এএসআই মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলায় উল্লেখ করা হয়, গত 4 মে ভুক্তভোগী তরুণী ভারত থেকে এসে নগরীর পিটিআই মোড়ের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। আর ওই কেন্দ্রে দায়িত্বরত ছিলেন এএসআই মোখলেসুর রহমান। এ সময় তরুণীর সঙ্গে পুলিশ সদস্যের পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। এর জের ধরেই এক পর্যায়ে গত 14 মে মোখলেসুর রহমান তাকে ধর্ষণ করে। হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানিয়েছেন, হরতালে নাশকতার একটি মামলায় মামুনুল হককে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালতের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে 12 মে আরও 5 মামলায় মামুনুল হককে 15 দিনের রিমান্ডে নেয় পুলিশ। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলেও বিশ্ব মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এখনও কোনো বিবৃতি দেয়নি। এই হামলা তাদের চোখে পড়ে না, কিন্তু বাংলাদেশে কোথাও পান থেকে চুন খসলে তারা বিবৃতি দেয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনে যখন ইসরায়েল কর্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা নিশ্চুপ। চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেয়। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিয়েছে, বাংলাদেশের শহীদুল হকের পক্ষে বিবৃতি দিয়েছে। মাথাপিছু গড় আয় চলতি অর্থবছরে 9% বৃদ্ধি পেয়েছে। নতুন আয় দাঁড়িয়েছে $2,227। এ সময় জিডিপিও বেড়েছে। আগে ছিল $27,96,037, এখন হয়েছে $30,47,300 কোটি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী। করোনা পরিস্থিতিতে এখনও হিমশিম খাচ্ছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যেও গত বছর দেশের মানুষের মাথাপিছু গড় আয় বেড়েছিল। চলতি অর্থবছরও এর ব্যতিক্রম নয়। মানুষের মাথাপিছু গড় আয় এখন $2,227। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাথাপিছু আয় বাড়ার খবর দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান মুদ্রায় বিনিময় হার অনুযায়ী এই অর্থ বাংলাদেশি মুদ্রায় বার্ষিক 1,87,068 টাকা। পাশাপাশি বেড়েছে জিডিপিও। এই বছর 2020-21-এ আমাদের পার ক্যাপিটা ইনকাম $2,227 উন্নীত হয়েছে। আগের যে আমাদের স্ট্যাটিস্টিক্সের যে রিফ্লেকশন ছিল, এর আগের রিফ্লেকশনটা সেইখানে ছিল $2,064। এটা 9% মানে বৃদ্ধি পেয়েছে আপনার পার ক্যাপিটা ইনকাম। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দেশে স্বর্ণ পরিশোধনাগার স্থাপন ও অপরিশোধিত স্বর্ণ আকরিক এবং আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির সুযোগ রেখে নীতিমালায় খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস বললেন যে শুধুমাত্র স্বর্ণ না, আরও যেসব আপনার ভ্যালুয়েবল আপনার মেটালস আছে, প্ল্যাটিনাম বা এই জাতীয়, সেগুলো যেন এটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। তাহলে কারণ সেখানে অনেক বাই প্রোডাক্ট আসে এবং আমাদের দেশের অনেক লোক এগুলি যদি, যেহেতু লেবারটা কম্পারেটিভলি চিপ, এখানে আসলে অনেক বাই প্রোডাক্ট আসবে এবং অনেক নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে। এছাড়া ব্যাংক কোম্পানি আইন সংশোধন 2021 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এখন থেকে দুর্নীতির সঙ্গে জড়িত হলে ব্যাংক কর্মকর্তাদের বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের পর ক্রেতাশূন্য রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজার। ক্রেতা না থাকলেও বাড়তির দিকে কয়েকটি সবজির দাম বেড়েছে, পেঁয়াজের দামও, তবে কমতির দিকে রয়েছে চালের দাম।
রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজার। ঈদের চতুর্থ দিনেও বাজারে ক্রেতার সংখ্যা হাতে গোনা। দেখা যায়নি ক্রেতা বিক্রেতাদের চিরচেনা সেই হাঁকডাক। তবে ক্রেতা না থাকলেও পাইকারি এ বাজারে বাড়তির দিকে কাঁচামরিচ, পেঁপেসহ কয়েকটি সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, আর পেঁপের কেজি 60 থেকে 70 টাকা। তবে স্থিতিশীল রয়েছে লাউ, ঢেঁড়স, বেগুনের দাম। বেগুন নিলাম আপনার 50 টাকা করে, শসা 40 টাকা করে, তারপরে আপনার সবকিছুর দাম একটু বেশি মনে হচ্ছে। করলা যে 50 টাকা 60 টাকা, টমেটো যে 50-60 টাকা, আপনার ভিন্ডি আছে 40 টাকা, পটল আছে 40 টাকা, শসা আছে 40 টাকা 30 টাকা এরকম আছে। পেঁপে আছে, পেঁপেটার দাম সবচেয়ে একটু বেশি, 60 টাকা 70 টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দামও। আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। দেশি পেঁয়াজের দামও একই। ঈদের আগে পেঁয়াজের দাম ছিল 30, 32, 33 এরকম দাম ছিল পাইকারি দাম বস্তা কাটা, আর এখন দাম হচ্ছে 36, 37, 38 এরকম, এর নিচে দেয় না। পেঁয়াজ 200 টাকা পাল্লা নিল, আর আলু বড়টা নিচ্ছি 90 টাকা পাল্লা, একটু ছোটটা 80 টাকা পাল্লা, আর টমেটো 60 টাকা কেজি। এদিকে কিছুটা কমেছে চালের দাম। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 57 টাকা কেজিতে, আর 28 জাতের চালের দাম 44 টাকা কেজি। মাছের মধ্যে রুইয়ের দাম পড়ছে 300 থেকে 350 টাকা কেজি, আর প্রতি কেজি কাতল কিনতে খরচ হচ্ছে 280 থেকে 350 টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় 8 দিনের সংঘাতে 58 শিশুসহ 198 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত 1200-র বেশি। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন দুপক্ষের সমস্যা নিরসনে কাজ করছে তার দেশ। গাজায় এপি সহ অন্যান্য গণমাধ্যমের অফিস ভবনে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির প্রমাণ নেই জানিয়ে ইসরায়েলের কাছে তাদের দাবির সপক্ষে প্রমাণ চেয়েছে ব্লিনকেন। সোমবারও গাজায় অর্ধশতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের সামরিক ও সুরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জবাবে হামাসও ছুড়েছে। এদিকে গাজায় জ্বালানি সংকট হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজা ও ইসরায়েল চিরস্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করছে তার প্রশাসন। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। করোনা পরীক্ষার ফল পাওয়ার আগেই ফুটবলারদের মাঠে নামিয়েছে বাফুফে। প্রথম দিনে ফিটনেস দেখে সন্তুষ্ট হেড কোচ জেমিডে জানিয়েছেন, কাতারে ম্যাচ জয়ের সুযোগ আছে বাংলাদেশের। লিগে ব্যস্ত থাকায় ভালো করার সুযোগ দেখছেন সুফিল মানিকরা। মাঠে ফুটবলারদের অনুশীলন যখন চলছে তখনও হাতে পাওয়া হয়নি কোভিড টেস্টের রেজাল্ট। ক্যাম্পে কেউ করোনা আক্রান্ত কিনা তা জানার আগেই একসাথে সবার অনুশীলনের দুঃসাহস দেখিয়েছে বাফুফে। জৈব সুরক্ষা বলয় মেনে অনুশীলনের কথা থাকলেও কতটুকু তা মানা হচ্ছে? ফিটনেস পরীক্ষা দিয়ে শুরু প্রথম দিনের অনুশীলন। ইয়ো টেস্টে জামালদের বর্তমান অবস্থা জেনে নিয়েছেন ফিটনেস কোচ ইভান রাজলগ। এরপরই মাঠের একপাশে উইথ বলে অনুশীলন করেছেন ফুটবলাররা। ইনজুরির কারণে এখনও ক্যাম্পে যোগ দেয়নি বিশ্বনাথ। চোট থেকে সেরে ওঠা ডিফেন্ডার তপু বর্মন আলাদাভাবেই করেছেন রিকভারি সেশন। অনুশীলন শেষে ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন হেড কোচ জেমিডে। বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচে লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন। কয়েকদিন মাঠের বাইরে ছিল তারা, তবে সবার ফিটনেসই ভালো আছে। কাতারে 3টি ম্যাচে কঠিন হবে, তবে ভারত আর আফগানিস্তানের সাথে আমাদের ভালো করার সুযোগ আছে। দলে সবাই সেটা বিশ্বাস করে। কাতারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে ফুটবলারদের। ঢাকায় প্রখর রোদ আর বাড়তি গরমেও অনুশীলন মানিয়ে নেয়ার সুযোগে খুশি ফুটবলাররা। লিগ খেলায় সবাই ছন্দে থাকবে বিশ্বাস সুফিল মানিক মোল্লার। আমি মনে করি এই গরমে এই ওয়েদারে আমাদের প্র্যাকটিস করানো আমাদের জন্য অনেক উপকার হয়েছে, কারণ কাতারে এর চেয়ে বেশি গরম হয়, কারণ বাতাসটা অনেক গরম থাকে সেখানে। রিসেন্ট লিগ শেষ করে বাসায় গেছি, ব্যাক করছি, কীরকম কার ফিটনেস আছে দেখছে, তো সবার এভারেজ আর কি মোটামুটি ভালো ফিটনেস আছে। আমরা যদি আরও ভালো ট্রেনিং করি, আমাদের হাতে সময় আছে, আমরা অবশ্যই আরও ভালো কিছু করব। দেশ ছাড়ার আগে আরও দিন 4 অনুশীলন করবেন জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নবীন শ্রীলঙ্কা দলেও আছে ম্যাচ উইনিং পারফর্মার। এই সিরিজে বাংলাদেশকে ভোগাতে পারে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শক্ত স্পিনের সাথে চমক আছে ওদের স্পেস আক্রমণেও। পেরেরার নেতৃত্বে প্রথম মিশনে তারুণ্যে আস্থা রাখছেন কোচ মিকি আর্থার। মূল লক্ষ্য বিশ্বকাপের জন্য শক্ত দল গঠন, আর এই সিরিজ থেকেই পয়েন্ট অর্জনের চোখ আর্থারের। অল্প দিনেই সাদা বলে শ্রীলঙ্কার ভরসা হয়ে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দারুণ নিয়ন্ত্রণ আর বৈচিত্র্য মূল শক্তি, সাথে গুগলিতেও দখল মন্দ নয়। লেগ স্পিনে বাংলাদেশের ভোগান্তি এখন তো ওপেন সিক্রেট, তাই হাসারাঙ্গা হতে পারে টাইগারদের বিপদের কারণ। কদিন আগেই টেস্টে বেশ ভুগিয়েছে রমেশ মেন্ডিস। এই অফ স্পিনারও মিরপুরের কন্ডিশনে হতে পারে অস্বস্তির। সান্দাকান ধনঞ্জয়কে নিয়ে স্পিনে বেশ শক্ত লঙ্কানরা। অনভিজ্ঞ পেস আক্রমণও ফেলতে পারে কঠিন পরীক্ষায়। নবীন সদস্য চামিকা আর দুই ফার্নান্দো যে অচেনা তামিমদের কাছে। সব মিলিয়ে তারুণ্যেই যুদ্ধ জয়ের রসদ খুঁজছে শ্রীলঙ্কা। তরুণদের প্রতিভা দেখতে সুযোগ দিয়েছি। অনুশীলন খুব ভালো হয়েছে। নতুন দল, নতুন অধিনায়ক হলেও সবার মধ্যে ভালো করার তাড়না লক্ষ্য করেছি। আমরা সামনের দিকে তাকিয়ে দেখার বিষয় ছেলেরা মাঠে কেমন করে। ওয়ানডে সুপার লিগে 30 পয়েন্ট নিয়ে 6-এ বাংলাদেশ, মাইনাসে থাকা শ্রীলঙ্কা তলানিতে। সিরিজ জয়ে শীর্ষে উঠবে তামিমরা। লঙ্কা চাইছে অবস্থানের উন্নতি। আমি এবং নির্বাচকরা মিলে ভেবেছি 2023 বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়তে হবে এখন থেকেই। মূল জায়গাগুলোতে আমাদের নজর দিতে হচ্ছে। এই কারণে এই দলটা গঠন করা এবং কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া। সবশেষ উইন্ডিজ সিরিজে হোয়াইট ওয়াশের পর নতুনের ডাকে সাড়া দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সিরিজ দিয়েই তো ওদের নতুনের পথে যাত্রা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। করোনায় দেশে আরো 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 698 জন। 25 মে চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু। ঈদ শেষে গাদাগাদি করে রাজধানীতে ফিরছেন মানুষ। দূরপাল্লার অর্ধশতাধিক বাস আটক, ফেরিতে উপচে পড়া ভিড়। মিতু হত্যা মামলায় জবানবন্দি দেননি সাবেক এসপি বাবুল আক্তার। রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে। খুলনায় কোয়ারেন্টিনে ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের পর এএসআই কারাগারে। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।